أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم তো আমরা শুরু করি আমাদের সাথে আছে আসমা হক মাহফুজ আফরোজা আনিসুল হক প্রাঙ্গণ এবং রিমা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার ক্যান ইউ হিয়ার মি জি ভাইয়া ওকে আর স্ক্রিনটা আমি শেয়ার করেছি স্ক্রিন কি দেখা যাচ্ছে জি ভাইয়া ওকে সো আমরা আজকে প্রথমে কিছু কেস স্টাডি করি begin with case number 19 let's just do it okay case 19 the lay patient type 2 DM so initially best drug is metformin তারপর আমরা তাকে সালফোনাল ইউরিয়া দিলাম কিন্তু তারপরেও HbA1c not under target বলা হয় যে আমাদের ড্রাগ চেঞ্জ করার জন্য HbA1c লেভেল শুড বি মোর দেন 7.5% যখন HbA1c লেভেল কয়েকটা ড্রাগ দেওয়ার পরও 7.5% এর বেশি হবে তখনই আমরা নতুন কোনো একটা ড্রাগ অ্যাড করব সো এখানে যখন দুইটা ওরাল দেয়া হয় তৃতীয় নাম্বার ওরাল অ্যাড করার আগে উই ক্যান অলসো কনসিডার ইনসুলিন এই পেশেন্টের ক্ষেত্রে তাই করা হয়েছে পেশেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করছি যে আমরা ইনসুলিন শুরু করব এখন অ্যাকর্ডিং টু নাইস কোন ধরনের ইনসুলিন আমরা প্রথমে শুরু করতে পারি the answer is what do you think long acting good answer so could be a long acting insulin so long acting insulin আছে কি Gargin glutamate Detamir Deglu Dec তাই না সো গ্লার্জিন ডেটামির ডেগ্লু এটাকে আমরা এটা শুরু করতে পারি এটাকে অনেক সময় বলা হয় লং অ্যাক্টিং অলসো নোন এজ দ্য ব্যাজাল ইনসুলিন যেটা রাতের বেলায় ঘুমানোর আগে দিতে হয় দাম বেশি হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ ফর লং অ্যাক্টিং mixed মিক্সটার্ড সো মিক্সটার্ডে কি আছে long short দুইটাই সো আমরা টিপিক্যালি যেটা ইউজ করি ফর এক্সাম্পল মিক্সটার্ড সরি 30-70 আমার কাজ করছে না জাস্ট আ সেকেন্ড okay hopefully now so mixtard 30-70 so আমরা maxolin যদি দেই maxolin 30-70 অথবা mixtard 30-70 একই জিনিস mixtard হলো মনে হয় বাইরের আর maxolin আমাদের দেশীয় কোম্পানি সো এখানে 30-70 এর মধ্যে 30 হলো short acting যেটাকে বলা হয় রেগুলার ইনসুলিন সো ইনসুলিন আর আর যেটা 70 টা হলো কি ধরনের ইনসুলিন long acting বলতে পারি বাট বেটার টু ইউজ দ্য টার্ম ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কারণ এটা 24 আওয়ার কভার করে না ইটস মোর অফ লাইক এ 12 to 18 আওয়ার্স কভার করে সো এটা টুয়াইস ডেইলি ডোজিং দিতে হয় ইউজুয়ালি সো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং এখানে যে ইনসুলিনটা থাকে সেটাকে বলা হয় NPH ইনসুলিন অথবা এটার নাম হলো আইসোফ্যান ইনসুলিন আইসোফ্যান or NPH ইনসুলিন থাকবে 70% আর রেগুলার ইনসুলিন বা শর্ট অ্যাক্টিং যে নর্মাল ইনসুলিনটা নর্মাল হিউম্যান ইনসুলিন আর থাকবে হলো 30% এবং এটা একটা মিক্সচার হিসেবে থাকে এবং মিক্সচারটাকে যখন আমরা ইনজেকশন করি বিফোর ইনজেকশন ইউ হ্যাভ টু শেক ইট বিফোর ইউ মেক ইট শেক করতে হবে যাতে করে মিক্স হয় ভালো করে অনেক সময় গ্রানিউলস নিচে পড়ে থাকে আর এটা আমরা ইনিশিয়ালি শুরু করলেও অনেক সময় দেখা যায় যারা একটু বেশি ভাত খায় তাদের জন্য এই মিক্সটার্ডের একটা সলিউশন আছে ইউ হ্যাভ দ্য 50-50 ভার্সন তাই না যেখানে 50% হলো শর্ট অ্যাক্টিং আর 50% হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং তো অ্যাকর্ডিং টু নাইস যদি একটা পেশেন্টকে আমরা শুরুতে ইনসুলিন শুরু করতে চাই the beginning insulin should be the intermediate or pure intermediate insulin আমাদের দেশে পিওর ইন্টারমিডিয়েট ইনসুলিন খুব বেশি ইউজ হয় না আমরা যেটা করি সেটা হলো মিক্সটার্ডটা ইউজ করি সো এটাই হলো সবচেয়ে ইজিয়েস্ট রেজিম
কারণ এটা দিনে 2 বার দিতে হয় ইউজুয়ালি। একবার দিলেও হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট ইউজুয়ালি টুয়াইস ডেইলি ডোজিং। সো ডোজিংটা পেশেন্টের জন্য খুব ইজি, এবং এটার একটা অ্যাডভান্টেজ হলো এটা পেশেন্টের মানে বারবার যেহেতু দিতে হচ্ছে না, পেশেন্ট নিজেই দিতে পারে, এবং এটার মনিটরিং খুব যে বেশি দরকার হয় তা না। সো দ্যাট ইজ দ্য কমন রেজিম। কিন্তু যদি বলা হয় হোয়াট ইজ দ্য বেস্ট রেজিম, বেস্ট ট্রিটমেন্ট রেজিম ফর ইনসুলিন, এটাকে কি বলা হয়? ব্যাসেল বোলাস। অ্যাকর্ডিং টু এডিএ, যদি একটা পেশেন্ট খুব ডিসিপ্লিনড হয় বা অ্যাক্টিভ হয়, তার জন্য বেস্ট রেজিম হলো ব্যাসেল বোলাস। মানে হলো রাতের বেলা নিবে একটা ল্যান্টাস, মানে লং অ্যাক্টিং ইনসুলিন ঘুমানোর আগে, আর যতবার খাবে তার সাথে সাথে আমরা বোলাস নিব। যদি একটা পার্সন 3 বার খায়, তাহলে সকালে একবার ইনসুলিন নিবে শর্ট অ্যাক্টিং, দুপুরে একবার নেবে শর্ট অ্যাক্টিং, রাতে একবার নেবে। তাহলে যখন খাবে, খাওয়ার আগে যেটা নেবে দ্যাট ইজ দ্য বোলাস, আর রাতে ঘুমানোর আগে যেটা নেবে সেটা হলো ব্যাসেল। সো ল্যান্টাস আছে, আমরা ল্যান্টাস দিতে পারি, অথবা ডেটেমির যেটা সেটা হলো লেভেমির আছে, লেভেমির। তো এগুলা হলো ব্যাসেল ইনসুলিন, আমরা ব্যাসেল দিতে পারি, সাথে বোলাস দিতে পারি। তো এটা কখন দিব, মানে অ্যাকর্ডিং টু নাইস, সেটা হলো যদি কখনো পেশেন্টের ধরো এই আইসোফেন ইনসুলিন বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের পেশেন্টের ভালো কন্ট্রোল হচ্ছে না, অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন বারবার দিতে হচ্ছে, তখন আমরা প্রথমে ব্যাসেলে যাব। ব্যাসেলও যদি কন্ট্রোল না হয়, দেন উই গো ফর দ্য বেস্ট ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য ব্যাসেল বোলাস। দ্য ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনসুলিন রেজিম, ব্যাসেল বোলাস রেজিম। ইনসুলিন যখন শুরু করি, ইউজুয়াল স্টার্টিং ডোজ অ্যাকর্ডিং টু বুক, বাই বুক ইনসুলিন স্টার্টিং ডোজ কত? 0.3 into body weight. So 0.3 unit per kg per day. So যদি একটা 60 কেজি পার্সন আমার কাছে আসে, তার রিকোয়ারমেন্ট কেমন হবে? 18. So could be an 18 unit. তবে দেখা যায় বাংলাদেশ পার্সপেক্টিভে, যেহেতু আমাদের ডায়াগনোসিস অনেক সময় ডিলে হয়, we often has to start from like 0.5 ইউনিট to 0.8 ইউনিট। এটাই অনেকের ক্ষেত্রে স্টার্টিং ডোজ হতে পারে যাদের ধরো সুগার লেভেল অনেক হাই। And in many patients, that insulin requirement is oftentimes more than 1 unit per kg per day. এবং অনেক পেশেন্ট আছে যাদের প্রতিদিন মোর দেন 100 ইউনিটস অফ ইনসুলিন দরকার হয়। তাদের টাকা আছে, তারা ইনসুলিন দিবে আর খাবে, বিরিয়ানি পোলাও খাবে, আবার 100 ইউনিটের বেশি করে ইনসুলিন দেবে, দে ডোন্ট কেয়ার। যেটাকে বলে বাংলা, এটা হলো বিন্দাস পাবলিক তারা, ঠিক আছে? হ্যাঁ, যখনই ইনসুলিনটা চলবে তখন কি মেটফরমিন কন্টিনিউ থাকবে? Yes, usually you can use metformin alongside the insulin, especially যখন person's body weight বেশি হবে. If the BMI is high, then you can add or continue metformin along with insulin. বুঝছো? মেটফরমিনটা কখন দিব ভাই? দুপুরে? মিক্সচার যদি সকালে রাতে চলে সেক্ষেত্রে মেটফরমিন? Yes, দুপুরে অথবা রাতে দিতে পারো, যে কোনো সময় দিতে পারো। বাট metformin তো আমরা ডুয়াল ডেইলি ডোজটা হলো প্রিফার করি, ডুয়াল অর থ্রাইস ডেইলি, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। সো গিভ টুয়াইস ডেইলি। ওয়ান্স ডেইলি ডোজটা আসলে খুবই লো ডোজ, ইফেক্টিভ। ইনসুলিন রাত্রে, আবার রাত্রে মেটফরমিন, দুইটাই? Yes, no problem. কারণ মেটফরমিন তো আর হাইপোগ্লাইসেমিয়া করবে না, ঠিক আছে? ইউগ্লাইসেমিক ড্রাগ যেহেতু, গিভ ইট টুয়াইস ডেইলি। মেটফরমিনের ম্যাক্সিমাম ডোজ হলো ধরো 2000 থেকে 2500 মিলিগ্রাম, অথবা 2.5 গ্রাম পর্যন্ত। আমরা এত ডোজ যাই না, আমরা 2 গ্রামসেই থাকি ম্যাক্সিমাম। আমরা বেশি ডোজ দিলে আবার ডায়রিয়া হয়ে যাবে, পেট খারাপ হবে, সো পেশেন্ট আবার তখন কমপ্লেইন করবে। সো গো ফর 2 গ্রামস পার ডে ম্যাক্সিমাম। সো 1 গ্রাম মর্নিং, 1 গ্রাম এট নাইট, ঠিক আছে? আর কেউ যদি জিজ্ঞেস করো যে এডিএ গাইডলাইন অনুযায়ী যে মানে সুগার কত বেশি হলে আমরা ইনসুলিন কনসিডার করতে পারি, দেন দ্যাট লেভেল উইল বি 16 মিলিমোল পার লিটার। কিছু কিছু জায়গায় লেখা আছে এডিএ গাইডলাইনের, যদি কারো সুগার লেভেল মোর দেন 16 মিলিমোল পার লিটার হয়, ইউ ক্যান বাই বুক ইউ ক্যান স্টার্ট ইনসুলিন, নো ওয়ারিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবং আমরা যদি এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে স্টার্ট করি, অবশ্যই আমরা শর্ট অ্যাক্টিং দিয়ে শুরু করব, তাই না? Start with the short acting insulin such as Maxulin R. করলার রস আছে না ভাই, করলার রস খেলে মানে সুগার অনেক কমে।
যদি 200 ml এর মতো খায় তাহলে 6 to 7 ইউনিট কম। তাই নাকি? হতে পারে। আর করলার রস আমি খাইলে, সবসময় এটা করলার রস খাইলে তো তারপরে ভাতই খেতে পারবে না, সুগার কমবেই নাকি? না আবার খেলেও কমে। অ্যাবজর্পশন মনে হয় ইনহিবিট করে দেয়, এরকম কোনো একটা ফাংশন আছে নাকি? হোয়াট ইজ দ্য মেকানিজম? জি ভাইয়া, মেকানিজম জানি না, বাট এটা অনেক কাজ করে। 6-7 মিনিট পর্যন্ত কমায়। ওয়াও, গুড। আমরা আরেকটা কেসে যাই, কেস স্টাডি 20। HbA1c কি controlled within limit or beyond limit? মেটফরমিন অ্যাড করবো ভাইয়া। Why should you use metformin in type 1 diabetes? ইনসুলিন সেন্সিটাইজার হিসাবে। Yes, so এটা একটা খুবই tricky question. Even if the patient has type 1 diabetes, তাদের ক্ষেত্রে আমরা যদি metformin দেই, তার ইনসুলিন রিকোয়ারমেন্ট কম হয়, তার ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করে। সো টাইপ 2 তে তো আমরা মেটফরমিন ইনসুলিন কন্টিনিউ করবই, ইভেন টাইপ 1 এও করবো, এবং সেখানে মেইন ইন্ডিকেশন হলো স্পেশালি যদি পেশেন্টের BMI হাই হয়, এটা হলো ওয়ান অফ দ্য মেইন অর চিফ ইন্ডিকেশন। সো অ্যাড এ মেটফরমিন উইথ টাইপ 1 ডায়াবেটিক। মেটফরমিন দিব। শিওর? পেশেন্ট কিন্তু প্রেগনেন্ট, আমরা তো পড়তাম ছোটবেলায় প্রেগন্যান্সিতে মেটফরমিন দেওয়া যাবে না। Are you sure? ডেভিডসনে লেখা আছে তো মেটফরমিন, গ্লিবেনক্লামাইড, ইনসুলিন সবই লেখা আছে তাই না ডেভিডসনে? এটা ইউজ করা যায়। Yes, so we were taught wrongly during our pharmacology class, তাই না? আমরা অনেক কিছু মেডিকেলে ভুল শিখি। না ভাইয়া, আবার সিসিডি কোর্স করছিলাম, ওখানে বলছিল যে অনলি মেটফরমিন। না ঠিক আছে, না আমি বলতাম যে ছোটবেলায় যখন পড়তাম 2010-11 সালে যখন ফার্মাকোলজি পড়াইতো, তখন বলতো যে না 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 কোনো ওরাল দেয়া যাবে না, জাস্ট গো ফর ইনসুলিন, ইফ ইউ হ্যাভ GDM গো ফর ইনসুলিন, নো metformin or no oral other drugs. তবে ইউর রাইট যে ইনিশিয়ালি if the blood sugar is not controlled in GDM, go for metformin, and then if still not controlled, then add insulin. Metformin followed by insulin. আর যদি ইনিশিয়ালি পেশেন্টের ব্লাড সুগার ধরো অনেক বেশি থাকে, ফর এক্সাম্পল পেশেন্ট উইথ ব্লাড সুগার অফ 7, মানে প্রেগনেন্সিতে কিন্তু 7 মানে অনেক বেশি, 7 মিলিমোল পার লিটার, অথবা তুমি আলট্রাসোনোগ্রাফি করলা, করে দেখলা যে ম্যাক্রোসোমিয়া আছে, তখন তুমি কি মেটফরমিনে থাকবা নাকি প্রথমেই ইনসুলিন শুরু করে দিবা? তখন ইনসুলিন ম্যানেজ। Yes, so at diagnosis of GDM typically আমরা diagnosis করি 24 থেকে 28 weeks এ, that is the time when we do the OGTT, এবং তখন ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে যদি এরকম হয় সুগার লেভেল হাই, অথবা থার্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার শেষে যে আল্ট্রাসাউন্ড করি সেখানে যদি বলে ম্যাক্রোসোমিয়ার এভিডেন্স আছে, দেন গো স্ট্রেট ফর ইনসুলিন, সেখানে মেটফরমিন দেওয়ার দরকার নাই, ইউ ক্যান গো স্ট্রেট ফর ইনসুলিন। সো GDM এর ক্ষেত্রে আমাকে কেস ডেফিনিশন একটু জানতে হবে, এই দুটো হলো কেস ডেফিনিশন। কখন আমরা করবো আমরা জানি 24 থেকে 28 উইকস, এবং ডেফিনিশনটা খুবই স্ট্রিক্ট, ফাস্টিং মোর দেন 5.6। দেখো যে নর্মাল পার্সনদের ক্ষেত্রে হু আর নট প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার যদি মোর দেন 7 হয় তাহলে হলো তার ডায়াবেটিস, বাট ইন GDM সো লো, জাস্ট 5.6, আর 2 আওয়ার্স হলো 7.8, মানে যেখানে IGT-র যে লেভেলটা সেটা হয়ে গেলেই ডায়াবেটিস। আর IFG লেভেল অ্যাকর্ডিং টু ADA গাইডলাইনে কিন্তু IFG লেভেলটা বলা আছে 5.6। আমরা যেটা একটু মানে আগে পড়ছি 6.1 to 6.9 IFG লেভেল, এটা হলো UK গাইডলাইন বা নাইস অনুযায়ী বা UK PDS অনুযায়ী, বাট ADA কিন্তু বলে যে IFG স্টার্টস ফ্রম 5.6, এবং সেটাকেই
তোমার জেস্টেশনাল ডায়াবেটিসের থ্রেশহোল্ড হিসেবে ধরা হয় 5.6। আর কন্ট্রোল করতে হবে, আমরা যদি কন্ট্রোল বলি জিডিএম এর কন্ট্রোল লেভেল বা টার্গেট লেভেলটা হলো 5.3। দ্যাট ইজ আ টার্গেট, ফাস্টিং টার্গেট হলো 5.3। সো ডায়াগনোসিস করব যদি 5.6 বা তার বেশি হয়, কিন্তু টার্গেট কিন্তু তার চেয়েও কম, টার্গেট ইজ 5.3। এটা একদম মুখস্থ করতে হবে, বারবার পড়ে মুখস্থ করবা। টার্গেট ইজ 5.3, জিডিএম টার্গেট 5.3। ঠিক আছে, আমরা সামনে যাই। ঠিক আছে, পড়ে ফেললাম। Study 22. (24 to 28 week). Good idea. That's a good idea. 24 to 28 weeks. Any other ideas? আর একটু আর্লি হওয়া উচিত না, কারণ আগে তো একবার তার ডায়াবেটিস হয়েছিল। Can you check it 16 earlier? to 20, 16 to 18 or 20. okay. Even earlier. Can you do it today? সে আজকে আসছে, তুমি তাকে আজকে পেয়ে গেছো। RBS করা যায় ভাইয়া। You can do it right away. Any patient comes to you with history of GDM, doesn't matter when she comes, maybe 4 weeks, maybe 6 weeks, 10 weeks, 13 weeks, doesn't matter when she comes to you. If she has history of GDM, you have to do the OGTT right away, right now, right here. So ekhane answer hobe ASAP, ASAP, as soon as possible. Do an OGTT right away. এখানে টাইমলাইন লাগবে না, যখনই আসবে সাথে সাথে যখনই তুমি পাবা খপ করে এই ওজিডিটি করে দিবা। and if her target levels are more than 5.6 diagnosed যদি হয়ে যায়, then first go for weight management and then go for metformin, and then if not control, go for insulin. এই কেসটা দেখো, study 23. ইনসুলিন। Why insulin? এটা হচ্ছে ম্যাক্রোসোমি, Number লার্জার one, ফর ডেট। very good, macrosomic. Number two, আরেকটা ইন্ডিকেশন আছে, sugar level, fasting sugar level is more than 7. যদি কখনো sugar level more than 7 হয়, go for insulin. যদি macrosomia থাকে, go for insulin. So start insulin right now. So insulin start করার main indication একটা হলো GDM এ more than 7 যদি হয়, অথবা complications এর evidence such as macrosomia or polyhydramnios যদি থাকে, go for insulin right away, right now. ডিএমএ কি ভাইয়া অলিগোহাইড্রামিয়াস বা এ হাইড্রোমিয়াস হতে পারে? আমার মনে হয় যে হাইড্রামনিয়াস মানে পলিহাইড্রামনিয়াস মানে বেশি হয়, অলিগো মেবি হতে পারে। এখানে হাইপার প্লাসেন্টোসিস হয়, as far as I remember, if the person has DM, তখন তার হাইপার প্লাসেন্টোসিস হয়, and that also drives the macrosomia, and the patient usually has polyhydramnios. অলিগো হতে পারে কিনা আমার আসলে জানা নাই, হতে পারে, I don't know. Insulin. Why? What is the indication of insulin?
ব্লাড সুগার নট কন্ট্রোলড। নট কন্ট্রোল। সো কন্ট্রোল টার্গেট হলো আমাকে 5.3 এর নিচে রাখতে হবে, আর যদি 2 আওয়ার্স বলি 6.4। সো যদি এর মধ্যে না থাকে, জাস্ট গো ফর ইনসুলিন, নাথিং এলস বাট ইনসুলিন। সেখানে দেখে পেলো reduced level of consciousness। ভাইয়া, আগের কোশ্চেনের আনসারে বলা হয়েছে যে এড ইনসুলিন, তাহলে কি মেটফর্মিনটা মানে আগে যে মেটফর্মিনটা চলতেছিল ওটাও চলবে? ওটা চলবে, রাইট, ওটা চলবে। যদি অলরেডি মেটফর্মিন চালানো থাকে তখন মেটফর্মিন চলবে, আর যদি শুরুতে ইনসুলিন শুরু করে দাও তখন মেটফর্মিন অ্যাড করা না করাটা আরবিট্রারি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। এখানে আমরা কেস স্টাডি 25 এ আসি। Patient with a reduced level of consciousness, history of type 1 diabetes, regularly insulin নিচ্ছে, GCS is low। এ পর্যন্ত মনে রাখি, type 1 diabetic on insulin, low GCS। Next, blood sugar level আমরা যদি চেক করি VBG করি, দেখা যাচ্ছে the sugar level is very low। এটা একটা ফিজিওলজি কোয়েশ্চেন। তাহলে তার ডায়াগনোসিস কি? The diagnosis is the ভাইয়া patient has, 3 হইলে মানুষ ডেট না? বুঝি না। কমার্সিয়াল 3 যদি হয় তাহলে ডেট না, মারা গেলে তো 3 হয়। না, মারা গেলে 3 হয়, 3 থেকে তো অনেকে ফিরেও আসে। 3 থেকে অনেকে ফিরেও আসে। হাইপোগ্লাইসেমিয়া তো এরকম হতে পারে, সুগার দিলে আবার তরতাজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া ডেফিনিশন হলো ইফ দ্য সুগার লেভেল ইজ লেস দেন 4 সিম্পলি, অথবা 3.9 এন্ড বিলো। তাহলে এর ডায়াগনোসিস হলো দ্য পেশেন্ট হ্যাজ হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসেমিয়ার রেসপন্স কি হবে? কোন কাউন্টার রেগুলেটরি হরমোনটা সবার আগে বের হবে? Glucagon, yes. And that's why one of the treatment for this patient, glucagon, one of the treatment for this patient could be intramuscular glucagon. But আমরা ট্রেডিশনাল যেটা করি, আমরা IV নিউট্রিডেক্স দিই, নিউট্রিডেক্স 25%, অথবা আমাদের দেশে 25% এ পাওয়া যায়, ডেভিডসন 20% কথা লেখা আছে, 25% 100 ml সলিউশন স্ট্যাট। আর আইএম গ্লুকাগন একটা অল্টারনেটিভ অপশন, এরকম না যে কোনোটা সুপিরিয়র, অল্টারনেটিভ সিমিলার এফিকাসি এক্সেপ্ট ইন পেশেন্টস উইথ সিএলডি। যদি সিএলডি পেশেন্ট হয় বা অ্যালকোহলিক পেশেন্ট হয়, তখন কি গ্লুকাগন দিয়ে খুব বেশি বেনিফিট হবে? না। কেন? Because those patient does not have the liver reserve। কারণ গ্লুকাগনের একটা মেইন কাজ হলো লিভার থেকে সে হলো গ্লাইকোজেনোলাইসিস করে এবং গ্লুকোনিওজেনেসিস করে, এই দুইটা প্রসেস হয় লিভার। এখন যদি লিভার কোনো কারণে ড্যামেজ হয় ডিউ টু সিএলডি, ডিউ টু অ্যালকোহলিক লিভার ডিজিজ, তখন তার ক্যাপাসিটি ফর গ্লুকোজ প্রোডাকশন কমে যাবে, তখন গ্লুকাগনের যে রেসপন্সটা সেটা কম হবে। So that's why avoid glucagon in patients with history of alcohol abuse or patient with evidence of CLD. তখন কি দিব ভাইয়া তাহলে? Go for Nutridex. Go for just Nutridex, plain old Nutridex. Actually, most of the patient এটাই তোমার কারেক্ট আনসার হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল দুইটা যদি অপশন হিসেবে থাকে, go for this option। কিন্তু যদি এরকম হয় যে পেশেন্ট বাইরে আছে, পেশেন্ট ঘোরাফেরা করতেছিল বাইরে, তখন তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, তখন তাদেরকে অনেক সময় হাইপো কিট দেওয়া হয়, সেই কিটের মধ্যে গ্লুকাগন থাকে, দেন ইনজেক্ট themselves অথবা ইনজেক্ট বাই আদার পিপল। কারণ যদি আনকনসিয়াস হয়ে যায় তখন দিতে পারবে না, তখন বাইস্ট্যান্ডার যারা আছে তারা হলো ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দিয়ে দিবে, মানে আউট অফ হসপিটাল। ভাই এখানে কি কর্টিসলের কোনো রোল আছে? কোথায়? এই কোন হরমোন সিক্রেশন হয়? হ্যাঁ আছে তো। তোমার যদি সেকেন্ডারি হরমোনস গুলো চিন্তা করো, প্রাইমারি হরমোন বা সবার আগে রিলিজ হবে গ্লুকাগন, এন্ড দেন ইউ উইল অলসো হ্যাভ রিলিজ অফ আদার কাউন্টার রেগুলেটরি হরমোনস, তাই না? পরবর্তী সময় কি রিলিজ হবে? কর্টিসল রিলিজ হবে, তারপরে কর্টিসল, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামাইনস, এবং আমরা কিন্তু এটা পড়েছি, কর্টিসল এবং গ্রোথ হরমোন রেসপন্স আফটার হাইপোগ্লাইসেমিয়া আফটার গিভিং ইনসুলিন, দিস ইজ নোন অ্যাজ হোয়াট? ইনসুলিন স্ট্রেস টেস্ট, অথবা ইনসুলিন ডেভিডসন অনুযায়ী ইনসুলিন টলারেন্স টেস্ট, যেটা আমরা ইনসুলিন দেওয়ার পরে পেশেন্টের হাইপো আমরা ইনডিউস করি,
এবং হাইপো ইন্ডিউস করার পর আমরা দেখি তার গ্রোথ হরমোন কেমন রিলিজ হলো বা কর্টিসল কেমন রিলিজ হলো। যদি ইনসুলিন স্ট্রেস টেস্টে দেখা যায় যে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে না, দ্যাট মিনস দ্য পেশেন্ট হ্যাজ hypopituitarism. যদি ইনসুলিন স্ট্রেস টেস্টে হাইপো হওয়ার পর আমরা দেখি যে কর্টিসল লেভেলটা হাই এবং সেম রয়ে গেছে, দ্যাট মিনস দ্য পেশেন্ট হ্যাজ কুশিং সিনড্রোম। আর যদি ইনসুলিন দেওয়ার পরে পেশেন্টের কর্টিসলটা র্যাপিডলি বাড়ে, দেন দ্য পেশেন্ট ইজ হোয়াট? সিউডো কুশিং। কুশিং সিনড্রোম, ফ্ল্যাট রেসপন্স। সিউডো কুশিং, ডাইনামিক রেসপন্স। হাইপোপিটুইটারিজম, গ্রোথ হরমোন ফেলস টু রাইজ। এবং গ্রোথ হরমোন আমরা যদি এক্সেস আইডেন্টিফাই করতে চাই, সেখানে আমরা কি টেস্ট করি টু আইডেন্টিফাই গ্রোথ হরমোন এক্সেস? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। বলা হয় যে অ্যাক্রোমেগালি ডায়াগনোসিসের ফার্স্ট টেস্ট হলো IGF-1, সেকেন্ড টেস্ট হলো OGTT। আমরা কি দেখব? যাদের অ্যাক্রোমেগালি আছে তাদের ন্যাচারালি গ্রোথ হরমোন লেভেল বেশি থাকবে, এবং তাকে যদি OGTT করি তখন কি গ্রোথ হরমোন লেভেল কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে অথবা সেম থাকবে, মানে ইন কেস অফ বাড়বে। অ্যাক্রোমেগালি। নর্মাল বাড়বে। পার্সনদের ক্ষেত্রে যখন হাইপারগ্লাইসিমিয়া থাকে, সুগার লেভেল বেড়ে যায়, তখন গ্রোথ হরমোন কি হওয়া উচিত? বাড়া উচিত। না না, খেয়াল করো। হাইপোগ্লাইসেমিয়া না হাইপার? না, আমি আমার প্রশ্ন খেয়াল করো। নর্মাল পার্সন উইথ হাই ব্লাড সুগার লেভেল, গ্রোথ হরমোন তখন কি হওয়া উচিত? কমবে। কমা উচিত। কিন্তু যাদের অ্যাক্রোমেগালি আছে তাদের কি গ্রোথ হরমোন কমে? নো, না, বাড়ে। দে হ্যাভ ইদার রাইজ অর তার সেম থাকবে কিন্তু কমবে না। এটা আমাদের অ্যাক্রোমেগালি ডায়াগনোসিসের একটা হলমার্ক টেস্টিং। কেস স্টাডি 26 দেখো। ইনসুলিনোমা, গুড ডিফারেন্সিয়াল, গুড ডিফারেন্সিয়াল। তাহলে ইনসুলিনোমা, কেন ইনসুলিনোমা বলছো? কোন স্পেসিফিক পয়েন্টটা তোমাকে ইনসুলিনোমার দিকে যাইতে হেল্প করলো? একটা ওয়ার্ড আর দুইটা ওয়ার্ড? ওয়েট, ওয়েট গেইন। ওয়েট গেইন। কারণ ইনসুলিনোমা হলে ওয়েট গেইন হবে। আর ওভারঅল পেশেন্টের ডায়াগনোসিস হলো হাইপোগ্লাইসেমিয়া। সো হাইপোগ্লাইসেমিয়া উইথ ওয়েট গেইন could be due to some diseases or some conditions. Number 1, insulinoma. Number 2, যদি পেশেন্ট ইনসুলিন ইনজেকশন নেয়, so if the patient is taking insulin, তখনও তার ওয়েট গেইন হবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। Number 3, another group of drug which is oral সালফোনাইল ইউরিয়া। ঠিক আছে, তবে এখানে যে হিস্ট্রি দিয়েছে এখানে কোনো ড্রাগ হিস্ট্রি দেয় নাই, এবং এখানে বলছে যে কোথায় হয়, স্পেশালি যখন হয় তখন তার সিভিয়ার ম্যানিফেস্টেশন হয়, ডেইলি বেসিসে হয়। সো অল অফ দ্য সাজেস্ট দ্যাট আন্ডারলাইং কোনো একটা টিউমার আছে যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। এবং এখানে যে সিমটম এন্ড দেন ইনভেস্টিগেশন এন্ড দেন রিজলভিং সিমটম, এই তিনটাকে বলা হয় কি বলা হয়? Those three features are together known as symptom of hypoglycemia, evidence of hypoglycemia, and resolution of hypoglycemia. Symptom plus investigation plus resolution. এই তিনটা ফিচার যখন একত্রে থাকে তখন এটাকে কি বলা হয়? কি ট্রায়াড? Whipple's triad. The Whipple's Whipple's triad. triad. The Whipple's triad. ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা ডায়াগনোসিস চিন্তা করছি প্রবাবলি ইনসুলিনোমা। তো এটা ডায়াগনোসিস করার জন্য ফার্স্ট ইনভেস্টিগেশন কি হবে? আমাকে কি লেভেল চেক করতে হবে সবার আগে? 72 hours fasting.
ইয়েস, ভেরি গুড টেস্ট। আর যদি অল্টারনেটিভ টেস্ট বলি, যেটা মোর কমনলি করা হয়, তাহলে কি হবে? এমআরআই অনেক দূরে, ব্লাড টেস্ট, ইনসুলিনোমা। RDS. C-peptide and insulin level. Yes, you have to check the level of C-peptide and insulin. দুটাই বাড়বে। যদি ইনসুলিনোমা হয় তাহলে দুটোই বাড়বে। আর কোনটাতে দুটোই বাড়বে? ওরাল সালফোনাল ইউরিয়াতে পারবে। ইয়েস। আর যদি সে শুধু ইনসুলিন নেয় তখন কিন্তু সি পেপটাইড বাড়বে না, তখন শুধু ইনসুলিনটাই বেশি দেখাবে। কারণ সালফোনাল ইউরিয়া যদি খায় তখন ন্যাচারাল ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে? এবং সালফোনাল ইউরিয়া ভার্সাস ইনসুলিনোমা আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তখন আমাকে কোন রেশিওটা হেল্প করবে? একটা রেশিও আছে, বলেছিলাম তোমাদেরকে, Propeptide. প্রো প্রোইনসুলিন রেশিও। ইনসুলিন টু ইনসুলিন রেশিও। Ratio. এবং এই রেশিওটা কেমন হবে যদি ইনসুলিনোমা হয়? প্রোইনসুলিন বেশি থাকবে। বাড়বে। Proinsulin বেশি বেশি থাকবে। হবে। So there will be high proinsulin to insulin ratio if the patient has insulinoma. And যখন একটা পেশেন্টের insulinoma থাকে, which is a pancreatic tumor, খেয়াল করো, P, you are looking at a P, then you should search for other two P's. What are the other two P's? আরো দুইটা P খুঁজতে। প্যারাথাইরয়েড হচ্ছে প্যারাথাইরয়েড, আরেকটা কি? ঠিক আছে, পিটুইটারি। পিটুইটারি। সো তোমার নেক্সট বেস্ট স্টেপ, মানে এই পেশেন্টের ইনসুলিনোমা ডায়াগনোসিস করলা, ট্রিটমেন্ট দিলা, ফাইন, অ্যাডিশনাল ইনভেস্টিগেশন হিসেবে আমাকে প্যারাথাইরয়েড দেখতে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ডু এ ক্যালসিয়াম লেভেল, এ ফসফেট লেভেল এন্ড পিটিএইচ লেভেল। পিটুইটারি দেখতে হবে, তার মানে তোমাকে ফর এক্সাম্পল পিটুইটারি যদি টিউমার থাকে তখন তার সিমটম এবং সাইন সার্চ করতে হবে, এন্ড দেন অ্যাকর্ডিংলি তোমাকে ইনভেস্টিগেট করতে হবে। বাট মোর ইম্পর্টেন্টলি প্যারাথাইরয়েডটা চেক করতে হবে। অল অফ দোজ, প্যারা, পিট এন্ড প্যানক্রিয়াটিক, এই 3P কোন সিনড্রোমের পার্ট? মেন মিন ওয়ান। 1। MEN1 syndrome. ওকে, আমরা দেখি তাহলে। হ্যাঁ, হুইপল ট্র্যাকটা কি তাহলে? হুইপল স্ট্রাট হলো সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া, এভিডেন্স অফ হাইপারগ্লাইসেমিয়া, ইনভেস্টিগেশনের মাধ্যমে তুমি ব্লাড সুগার লেভেল কম পাইলা, এন্ড দেন রেজলিউশন অফ হাইপোগ্লাইসেমিয়া বাই টেকিং গ্লুকোজ। সো আমি এটাকে সিম্পলিফাই করেছি আর কি, সিমটম, ইনভেস্টিগেশন এন্ড রেজলিউশন, দ্যাট ইজ ইউর হুইপল স্ট্রাট। ক্লিয়ার? মানে এটা খুবই কমন সেন্স টাইপ, কিন্তু ওরা যেহেতু নামটা দিছে এই জন্য আমরা এটা সবসময় বলতেছি আর কি। তো এটাই তো হয় আসলে, তার সিমটম থাকবে, এটা ইনভেস্টিগেশনে পাবো, তারপরে সুগার খেলে ভালো হয়ে যাবে, এটা তো জানা কথা। কিন্তু জানা কথাটাকে একটু রঙ্গ করলো আর কি, একটু স্পেশাল একটা টার্ম দিয়ে দিল, হুইপল স্ট্রাট। So the next test আমরা বলেছিলাম ইনসুলিন প্লাস C-peptide, স্পেশালি ডিউরিং অ্যান অ্যাকিউট হাইপোগ্লাইসেমিক এপিসোড। কেন? কারণ হাইপোগ্লাইসেমিক এপিসোডের সময় দেখা যাবে এই লেভেলটা বেশি আসতেছে, কারণ যে টিউমারটা আছে, টিউমার থেকে সবসময় তো একই লেভেলে হরমোন রিলিজ হয় না, কখনো ইচ্ছা হলে একটু বেশি রিলিজ হয়, কখনো কম হয়। যখন হাইপোগ্লাইসেমিক এপিসোড থাকবে বোঝা যায় যে তখনই আসলে ইনসুলিন C-peptide লেভেল অনেক বেশি আছে। ডায়াগনোসিস ইজ ইনসুলিনোমা, এবং এখানে খেয়াল করো যে 50% হ্যাজ or have MEN1 syndrome. Most specific test holo raised proinsulin and insulin ratio, but initial test holo eta. This is the first line test. Second line test holo raised insulin proinsulin ratio. Surgery korle bhalo, আর surgery যদি করা না যায়, then go for somatostatin analog such as octreotide. মোডি কি হতে পারে? মোডি ওকে, নট এ ব্যাড ডিফারেন্সিয়াল, কিন্তু তার প্রেজেন্টেশন কি হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া? ইনসুলিন নেওয়ার কারণে। কেন সন্দেহ করছো সে ইনসুলিন নিচ্ছে? ওয়াই? সি পেপটাইড হচ্ছে কম। ইনসুলিন বেশি।
C-peptide কম কিন্তু ইনসুলিনটা বেশি। বেশি That means the patient is taking exogenous এবং তার সোর্স কি? Her father has type 2 diabetes, so probably he has insulin reserve, তার বাসায় আছে এবং সে রাগ করে ইনসুলিন নিয়ে নিয়েছে এবং এখানে প্রো ইনসুলিন লেভেলটাও নরমাল। সো এখানে মেইন ডিফারেন্সিয়াল এই যে ইনসুলিন এবং C-peptide দেখে আমরা ধরে ফেলছি যে এখানে হাইপোগ্লাইসেমিয়াটা হয়েছে ডিউ টু এক্সোজেনাস ইনসুলিন, দ্যাটস ওয়াই C-peptide ইজ লো and proinsulin is also in the normal limit. Exogenous insulin. যদি সালফোনাল ইউরিয়া হইতো তখন ইনসুলিনও বেশি থাকতো এবং C-peptideও বেশি বেশি থাকতো। থাকবে। আর যদি ইনসুলিনোমা হতো তখন সবই বেশি থাকতো, মানে আদার দেন সুগার এভরিথিং উইল বি এলিভেটেড, ইনসুলিন, C-peptide and স্পেশালি Pro- প্রোইনসুলিন লেভেল, তখন রেশিওটা অনেক হাই হতো। So, এই লেভেল গুলোকে মুখস্থ করা লাগে, এগুলো তো আসলে না, ইনসুলিন লেভেল মুখস্থ করার দরকার নেই, এগুলা তোমার রেঞ্জ হিসেবে দেয়া থাকবে, ঠিক আছে, এসেনশিয়াল না আর কি। ইউজুয়ালি এসব আনকমন যেগুলা সেগুলো রেঞ্জ হিসেবে দেয়া হয়, মুখস্থ করতে পারলে ভালো বাট নট এসেনশিয়াল। যেমন আমি মুখস্থ করি নাই, ভুলে যাবো। হ্যাঁ আমি এটা মুখস্থ করি নাই। Hypoglycemic patient, তাই না? Patient with hypoglycemia, he is drowsy but able to answer. এখন তাকে সুগার দিব, আমরা কি আইভি সুগার দিব না ওরাল সুগার দিব, এটা বলো। ওরাল That's- সুগার, ওরাল। Go for oral sugar because he is able to answer your question. That means he is still able to take the oral fluid. যদি unable to answer your question হয়তো, then go for নিট্রিডেক্স। Nitridex. Big question here. এখানে কি গ্লুকাগন দেয়া যাবে? না, কেন দেয়া যাবে না? ক্রনিক লিভার ডিজিজ। liver Chronic liver disease disease and also alcohol dependence. Both of them decrease the capacity of liver to produce glucose. For example, যাদের অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি আছে তাদের অনেক সময় কিটোসিস হয়, অ্যালকোহলিক কিটোসিস বলে, সেখানে গ্লুকোজ লেভেল কেমন থাকে? লো থাকে, Low হাইপোগ্লাইসেমিয়া। থাকে। So hypoglycemia with ketosis, think about alcohol abuse. এখানে তাদের লিভার গ্লুকোজ প্রোডাকশনটা অনেক কমে যায় কিন্তু ঠিকই কিটোসিস হয়। এখানে কারেক্ট ম্যানেজমেন্ট, গো ফর আইভি নিউট্রিডেক্স। কি দেবে? আইভি নিট্রিডেক্স ভাইয়া। আইভি নিউট্রিডেক্স মানে আইভি ডেক্সট্রোজ আর কি, বা আইভি গ্লুকোজ। ডিকেএ টিকে কেন বললে? হচ্ছে ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, কিটোনও বেশি, সুগারও বেশি, গুড। বিপিটা সো কিটোন কত বেশি হইতে হবে? মোর দেন 3, 3 এর বেশি হতে হবে। sugar more than 11. Good, very good. এবং pH-টা less than 7.3, এখানে 7.3 আছে, আর বাইকার্বনটা less than 15 হলেই significant, সো এখানে 14 আছে। সো ডিকে তে কি ধরনের অ্যাসিডোসিস হয়? ডিকে হ্যাজ মেটাবলিক Mega- অ্যাসিড। মেটাবলিক অ্যাসিড, আরো বিশেষণ হাই অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানোন গ্যাপ, হাই এনার্জি মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস। সো অ্যানোন গ্যাপও কিন্তু তার সিভিয়ারিটির একটা মার্কার। সো ডিকে এর সিভিয়ারিটির মোস্ট ইম্পর্টেন্ট মার্কার কিন্তু এই যে ভিবিজি তে পিএইচ লেভেল একটা মার্কার, বাইকার্বনেট লেভেল একটা মার্কার, আর একটা মার্কার হলো অ্যানোন গ্যাপ। সো ডিকে কত বেশি থাকবে? পিএইচ কম, সো 7.3 এর কম থাকবে, মানে ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার মধ্যেই আছে 7.3 এর চেয়ে কম। কারো যদি ধরো 7 এর চেয়ে কম থাকে দেন দ্যাট ইজ সিভিয়ার, ভেরি সিভিয়ার ডিজিজ, যদি 7 এর চেয়ে কম থাকে।
স্যার বাইকার্বনেট 15 বেশি থাকবে। না, কম থাকবে। বাইকার্বনেট ইজ ও, লোয়ার sorry, দেন no. নরমাল, মানে অ্যাসিডোসিস যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস মানেই বাইকার্ব এখানে অনেক কম থাকবে, যত বেশি কমে কমবে যাবে। তত খারাপ। কিন্তু এখানে মজার ব্যাপার সম্ভব। হলো যতই কমুক না কেন বাইকার্বনেট দেয়ার কোনো ইন্ডিকেশন নাই, ইউ ডোন্ট ইউজ বাইকার্ব ইন মেটাবলিক মানে ডিকেতে বাইকার্ব দেয়ার ডেভিডসন স্পেসিফিক্যালি না করা আছে, ইউ ডোন্ট ইউজ বাইকার্ব ইন ডিকে। কন্ডিশন তো ভালো করবেই না, ইট মে কজ cerebral edema rather, so avoid using bicarb in decay. তো এখানে ডিকে তে নাম্বার 1 ট্রিটমেন্ট হলো নরমাল Fluid. স্যালাইন, তাই না? ফ্লুইড স্পেশালি 0.9% নরমাল স্যালাইন। প্রথম ঘন্টায় কয় লিটার দিব? ফার্স্ট 1 আওয়ারে লিটার। 3 এক লিটার। লিটার। ও 1 লিটার, দেন পরের 2 ঘন্টায়, আবার 1 লিটার। 1 লিটার। তারপরে 2 ঘন্টায়, 1 লিটার। 1 লিটার। তারপরে 4 ঘন্টা নাকি 4 আওয়ার্স again 1 লিটার, এরপরে আবার 4 ঘন্টা again 1 লিটার, আবার 6 ঘন্টা again 1 লিটার। আমি হিসাব করি 1 2 3 4 5 6, তাই না? 1 2 3 4 5 6 6 লিটার over a period of 3 5 9 13 19 hours, তাই না? এটা হলো স্ট্যান্ডার্ড ফ্লুইড রেজিম। ঠিক আছে, বেলা বসের মতো, তাই না? বেলা বসের একটা গান ছিল না, তা শুনতাম আগে, হ্যালো Sir, 244 one 11, ice cream. হ্যাঁ তোমার মনে আছে 11, এখানে অবশ্য আমাদের বেলা বসে চেঞ্জ যাবে, হ্যালো 1 2 2 4 4 6 ডিকে তুমি কি শুনতে 9 পাচ্ছ? হ্যাঁ 19 আছে, ডিকে ও, 9 তুমি কি উপরে শুনতে, ভাইয়া, 9% ও normal slide. 0.9%, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন ফাইন। হ্যালো 1 2 2 হ্যালো 4 1 6 2 9. 2 4 4 6 9 নরমাল স্যালাইন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ নাকি ডিকে আমাকে শুনতে পাচ্ছ? হোয়াটএভার ইট ইজ, রিমেম্বার দিস। ঠিক আছে, এখন এখানে আবার কাহিনী আছে, এখানে 1 ঘন্টায় 1 লিটার ব্যাপারটা চেঞ্জ হবে if the patient has a systolic blood pressure of less than 90 millimeters of mercury. So যদি SBP less than 19 হয় তার মানে patient is in shock. If you are in a shock, then আমাকে 500 ml নর্মাল স্যালাইন স্ট্যাট দিতে হবে। স্ট্যাট বা যেটাকে বলা হয় বোলাস, মানে একদম ডাইরেক্ট মেরে দিতে হবে, একদম হাই ফ্লোতে, যত দ্রুত ফ্লো করা যায় মানে হাই ক্যালিবার ক্যানুলা দিয়ে বোলাস হিসেবে দিতে হবে উইদিন লাইক 10 to 15 বা 20 মিনিটস এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা হলো চেঞ্জ যদি পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 হয়। সো এটা হলো বেসিক ফ্লুইড ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো ফ্লুইড ম্যানেজমেন্ট হলো ডিকে এর জন্য নাম্বার 1। আর নাম্বার 2 কি? এখানে কোয়েশ্চেনটা হলো নাম্বার 2 জিজ্ঞেস করেছে। Electrolyte imbalance correct. Potassium. ইলেক্ট্রোলাইট নাম্বার 2 না, নাম্বার 2 Potassium. হলো সুগার। Insulin. ইনসুলিন। পটাশিয়ামটা হলো থার্ড। নাম্বার 1 নর্মাল স্যালাইন, নাম্বার 2 ইনসুলিন, নাম্বার 3 ইজ পটাশিয়াম। সো পটাশিয়ামের ব্যাপারটা আসলে স্যালাইনের সাথে চলে আসে, কারণ আমরা বলি যে প্রথম ঘন্টার পরে পরবর্তী ঘন্টাগুলোতে যে স্যালাইন আমরা অ্যাড করি তার সাথে আমরা পটাশিয়াম দিয়ে দিই। ঠিক আছে, we add potassium from the second liter of fluid or from the second hour. হ্যাঁ, সাধারণত স্পেশালি যদি মানে পটাশিয়াম লেভেল লেস দেন 5.5 হয়, মানে পটাশিয়াম লেভেল যদি নর্মাল থাকে তখন আমরা ফ্লুইডের সাথে পটাশিয়াম অ্যাড করি। তো যাই হোক, ইনসুলিন দিতে হবে। কি ধরনের ইনসুলিন দিব আমরা এখানে, কিভাবে দিব? আইএম দিব। Are you sure? Intramuscular. IM or IV? আইভি IM দেয়া যাবে, কিন্তু স্ট্যান্ডার্ড হলো IV। IV ইনফিউশন রেট কত? 0.1 unit per hour. 0.1 unit per kg per hour. So that means যদি একটা পার্সনের ওজন হয় 60 kg, he will go for 6 unit insulin per hour through an infusion pump. ইনফিউশন পাম্পের মধ্যে আমরা দিয়ে দিব, স্যালাইনের মধ্যে দিয়ে দিব, এটা দেওয়ার পরে পাম্পে আমরা ক্যালকুলেট করে নেব যে কত ml হলে it will go like 6 unit per hour. So এটা আমরা কন্টিনিউ করব until the patient can eat. তার আগ পর্যন্ত ইনসুলিন কিন্তু কন্টিনিউ করতে হবে। তবে ইনসুলিন দিলে যেহেতু সুগার লেভেল কমে যায়, যখন সুগার লেভেল ধরো 14 এর কম হবে তখন আমরা সাথে ডেক্সট্রোজ অ্যাড করে দিব। ভাইয়া একটা জিনিস হচ্ছে হুম। একটা কথা ছিল, সেটা বলো। হচ্ছে মানে তো
সিরিঞ্জ পাম্প যেহেতু ইনসুলিন দেবো, এরপর সিরিঞ্জ পাম্প বন্ধ করার আগে যেটা সাবকিউটেনিয়াসে সুইচ করে আর কি, এই জিনিসটা যদি একটু বলতেন। ও, জিনিসটা হলো, নিয়মটা হলো যে যখন একটা পেশেন্টকে আমরা আইভি ইনসুলিন ইনফিউশন দিচ্ছি, আইভি ইনসুলিন ইনফিউশন, তখন কিন্তু আমরা চাইলে তার যে লং অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং সাবকিউ ইনসুলিন, এটা কন্টিনিউ করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, যখন সুইচ করতে চাইবো, ইফ আই ওয়ান্ট টু সুইচ দ্য পেশেন্ট ফ্রম আইভি টু সাবকিউটেনাস শর্ট অ্যাক্টিং ইনসুলিন, তখন আমাকে যেটা করতে হবে, আমাকে এনশিওর করতে হবে, ইউ হ্যাভ টু এনশিওর যে পেশেন্ট ইজ ইটিং। পেশেন্ট যখন খেতে পারবে, পেশেন্ট যখন খাওয়ার মতো অবস্থায় থাকবে, নো ভমিটিং, জাস্ট হি ক্যান ইট, দেন উই ক্যান সুইচ ফ্রম আইভি ইনসুলিন টু দ্য সাবকিউ ইনসুলিন এন্ড কন্টিনিউ দ্য লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং বন্ধ করা যাবে না। আমাকে আইভি ইনসুলিন যখন আমরা বন্ধ করব, মানে এমন ভাবে বন্ধ করবো, এমন সময় বন্ধ করবো, বেস্ট টাইম হলো ধরো শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেওয়ার যে টাইমটা, যখন ধরো রাতের বেলায় খাবে, তার আগে আমরা আইভি ইনসুলিন অফ করে তাকে শর্ট অ্যাক্টিং দিয়ে তাকে খাইতে বলে ফেলবো। সো যাতে কোনো গ্যাপ না থাকে, আমাকে কোনো মানে ইনফিউশনের যে রেট, কোনো গ্যাপ যাতে না পড়ে, লং অ্যাক্টিং ইনসুলিনের হিসাব বাদ দিতে হবে। থিঙ্ক অ্যাবাউট শর্ট অ্যাক্টিং র্যাপিড সাপ্লাই অফ ইনসুলিন। যখনই সে খেতে পারবে, মনে হচ্ছে সে খাওয়া শুরু করে দিছে ধরো অলরেডি, যখনই অলরেডি সে খাওয়া শুরু করে দিয়েছে, দেন উই কনসিডার স্টার্টিং শর্ট অ্যাক্টিং ইনসুলিন। এবং সেটা কখন শুরু করব? এট এ গুড টাইম। গুড টাইম কখন? যখন মিল টাইম আসবে, তখনই আমরা শর্ট অ্যাক্টিং শুরু করবো। তার আগ পর্যন্ত আমরা আইভি ইনফিউশন কন্টিনিউ করব, বেশি দিলে কোনো অসুবিধা নাই। সো কন্টিনিউ ইনফিউশন আনটিল দ্য পেশেন্ট ইজ এবল টু টেক দ্য মিল এট দ্য মিল টাইম। সো মিল টাইম পর্যন্ত আমরা কন্টিনিউ করব। যখন মিল টাইম চলে আসবে, তখন আমরা জাস্ট আইভি ইনফিউশন বন্ধ করে শর্ট অ্যাক্টিং দিব এবং তাকে বলে ফেলবো যে ভাই এটা কি খেয়ে মানে ফেলে না। কোনো কি বলো। দেবো বা কিরকম, মানে একটা হিসাব যে বলে, এটা আসলে বুঝি না আর কি। কোন হিসাবটা বলো? মানে অনেকে বলে হচ্ছে, মানে আমরা যেটা ইনফিউশন করছি, এই হুম হুম ইনফিউশন টোটাল করছি, ওইখানে হুম যত ইউনিট তার 1/3 হচ্ছে সাবকিউটেনিয়াসলি দিয়ে দেন হচ্ছে ইনফিউশনটা বন্ধ করব, অনেকে এটা বলে। আবার হচ্ছে যেটা এখন কয়েকদিন যেটা ফেস করছি হুম মাঝখানে, সেটা হচ্ছে কিন্তু যে পেশেন্ট গুলা ছিল, হুম তো ওনাদের হচ্ছে যখন ব্লাড সুগার কমে গেছে, তখন হচ্ছে আমি সিরিঞ্জ পাম্পটা বন্ধ করে দিছি। হুম বন্ধ করে দেওয়ার পরে যখন 2-3 ঘন্টা পরে যখন আবার ব্লাড সুগার মাপা হয়েছে, হুম ওরা খেতে পারে না, হুম পেশেন্ট অবস্থা একদম খারাপ। হুম তো মাপার পরে দেখতেছি হচ্ছে আবার ব্লাড সুগার অনেক বেড়ে গেছে। তখন দেখা গেল স্যার বললো হচ্ছে তুমি কেন এটা বন্ধ করছো, হুম। বা তুমি সাবকিউটেনিয়াস স্টার্ট করে দাও নাই। এখন তো উনি তো খাইতেই পারে না, এখন আমি সাবকিউটেনিয়াস কিভাবে স্টার্ট করবো? মানে এগুলো নিয়ে আমি আসলে খুব Oh, কনফিউজড। so don't stop until the patient can eat. Simple idea. Don't stop IV insulin until the patient can eat. ঠিক আছে? কারণ আইভি ইনসুলিন যখন চালাবা, তখন তো তুমি এদিকে কি দিচ্ছ? ইউ আর ইউজিং দ্য ডেক্সট্রোজ ইনফিউশন, তাই না? আইভি ইনসুলিন চালানোর সময় তো আমরা ডেক্সট্রোজ ইনফিউশন দিয়ে দিই, স্পেশালি যখন সুগার লেভেল লেস দেন 14 হয়, বা 14 যখন হয়ে যাবে, 14 মিলিমোল, এরপর থেকে উই কন্টিনিউ আইভি ইনসুলিন অ্যালং উইথ আইভি ডেক্সট্রোজ। সো ডেক্সট্রোজ কি দেওয়া ছিল না পেশেন্টকে? দেওয়া ছিল, এরপরও মানে কমে গেছিল আর কি। মানে আচ্ছা আচ্ছা ছয়ের নিচে তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা এরপরে আচ্ছা। হচ্ছে তো এই ক্ষেত্রে যখন বন্ধ করবা, তখন যেটা করতে হবে, তাহলে ডেক্সট্রোজ ইনফিউশনটা কমাই দিতে হবে। ধরো ডেক্সট্রোজ ইনফিউশন তখন কন্টিনিউ হচ্ছিল, ডেক্সট্রোজ ইনফিউশন দিলে তো পেশেন্টের বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমার বন্ধ করার একটা ছিল যে পেশেন্ট যেহেতু খেতে পারে না, সো ডোন্ট স্টপ আনটিল দ্য পেশেন্ট ক্যান ইট। ঠিক আছে? খেতে পারলে তখন বন্ধ করে দিবা, এবং এমন সময় বন্ধ করবা যে মিল টাইম যখন চলে আসবে, ইনসুলিন নেওয়ার যে রেগুলার টাইম যখন চলে আসবে, যখন সে খেতে পারবে ভালো মতো, ঠিক আছে, তখন বন্ধ করে দিলে খেলো, আর খাওয়ার ঠিক আগে তুমি সাবকিউ শর্ট অ্যাক্টিং দিয়ে দিলা। বুঝতে পারছি। ওকে। Case study 31. ডিকে। Okay, good. Decay with what? With শক। shock. Good. তার শকে আছে কেন? তার এসবিপি লেস দেন 90। ডিকে এর জন্য আমাদের এসবিপিটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট।
এখন বলো আইভি আমরা saline কি 500 500 ml ml normal saline bolus normal saline bolus. After So order. that is the change within like 10 to 15 minutes এর মধ্যে আমরা দিয়ে দিব, and then start the regular treatment, then start the hello 1 2 2 4 4 6 go for that. ঠিক আছে? ভাইয়া যদি 500 দেওয়ার পরও যদি বিপিটা যদি Go now for again, repeat it, and then if still doesn't increase, call the superior. ঠিক আছে? Because the patient will die. যদি double bolus Inotrope- there, yes, and call for superior for help. And এই helpটা কি হবে? Let's not go into that because help will help us. তো সেক্ষেত্রে হয়তো বা তোমার সিভি লাইন করে আয়োনোট্রপস হয়তো বা যেতে হবে। ইয়েস, কারণ প্রেশার যদি মেনটেন না করতে পারো তাহলে তো ম্যানেজমেন্ট ফেল। মেইন ইম্পর্টেন্সই হলো টু মেনটেন দ্য ব্লাড প্রেশার, টু মেনটেন দ্য সেরেব্রাল পারফিউশন। কারণ বিপি যখন 90 নিচে নেমে যায় তখন সেরেব্রাল পারফিউশন লিমিটেড হয়ে যায়, and that leads to neuronal damage and neuronal loss. So you have to somehow, anyways maintain the pressure in a patient with TK. Probably পেশেন্টের হয়তো সেপসিস আছে। যখন এরকম মানে ব্লাড প্রেশার আমি মানে ড্রাগ দিচ্ছি, স্যালাইন দিচ্ছি, তারপর ভালো হচ্ছে না, think about underlying sepsis, go for sepsis protocol, go for strong such as NORAD দিয়ে দিবা, আর সাথে অ্যান্টিবায়োটিক শুরু করে দিবা, then that probably will help to increase the blood pressure again. So diagnostic criteria আমরা মেইনলি হলো যেহেতু ডেভিডসন এবং মেইনলি ইউকে গাইডলাইন বেশি ফলো করছি যেহেতু এমআরসিপি পরীক্ষা, সো জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিস সোসাইটি জেবিপিএস জেবিডিএস এটা ক্রাইটেরিয়া ফলো করতে পারি। সো সুগার হলো 11, কিটোন হলো 3, প্যাকান হলো 15, আর পিএইচ হলো 7.3। এই ভ্যালুগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। সেগুলো পড়ে ফেলেছি আমরা। এই যে বলছে লং অ্যাক্টিং ইনসুলিন শুড বি কন্টিনিউড এন্ড শর্ট অ্যাক্টিং ইনসুলিন শুড বি স্টপ। সো লং অ্যাক্টিং ফর এক্সাম্পল যদি সে ল্যান্টাস নেয়, কন্টিনিউ ল্যান্টাস। যদি সে লেভেমিন নেয়, কন্টিনিউ লেভেমিন along with the IV infusion. পড়ে ফেলেছি আমরা। পটাশিয়াম গাইডলাইন হলো যে যদি মোর দেন 5.5 মানে হাইপারক্যালেমিক রেঞ্জে থাকে তখন কোনো রিপ্লেসমেন্ট করার দরকার নাই। আর যখনই নরমালে চলে আসবে আওয়ারলি আমরা মনিটরিং করি, যখনই নরমালে চলে আসবে তখনই আমরা ক্যাটি দিয়ে দিব, ক্যাটি ইনজেকশন ইন দ্য 1 লিটার আমাকে 40 মিলিমোল দিয়ে দিতে হবে। 40 মিলিমোল কতটুকুতে থাকবে, কয়টা ইনজেকশনে থাকে বলো তো? 2 m's. So 2 m's KT plus 1 liter normal saline over hours. So over hello 1 to 2 4 4 6 hours. According to timeline, 2 m's KT and 1 liter normal saline আমরা দিয়ে দিব। আর যদি হাইপোক্যালেমিক থাকে দেন আরো বেশি। এই পেশেন্টের আমরা অবশ্যই ECG monitoring করব to see the features of hypokalemia, which are, দেখি মনে আছে কিনা, what are the features of hypokalemia in ECG? ইনভার্সন থাকবে, Clear interval prolong Prolonged হবে QT interval, ST appearance depression of U wave, U, ST yes. depression T inversion ST depression and T inversion, yes. Those are the classic. আর রেজলিউশন হলো যখন ক্রাইটেরিয়ার উপরে উঠে যাবে, সো পিএইচ ভালো হয়ে গেছে মোর দেন 7.3, ব্লাড কিটোনস লেস দেন 6 এন্ড ব্যাকআমার মোর দেন 15, এটা হলো রেজলিউশন অফ টিকে। এই যে সো ফার্দার পয়েন্ট দেখো, ইফ দ্য অ্যাবভ ক্রাইটেরিয়া আর মেট এন্ড দ্য পেশেন্ট ইজ ইটিং এন্ড ড্রিঙ্কিং, সুইচ টু সাবকিউ ইনসুলিন। স্পেসিফিক্যালি কিন্তু লেখা আছে যখনই পেশেন্ট খেতে পারবে দেন সুইচ টু সাবকিউ ইনসুলিন। Case study 32. nerve conduction Nerve- test. Okay, screening test. Nerve conduction test হলো kind of like a confirmatory test. আমরা একটা তার দিয়ে দেখতে পারি, তাই না? একটা তার লাগায় দেখতে পারি, তারের চাপ দিলে বুঝতে পারি কিনা এটাকে কি বলে, মনো ফিলামেন্ট। এটা আছে ডায়াবেটিক হসপিটালগুলোতে থাকে।
So to understand, to diagnose a case of diabetic neuropathy, use a sensation with a 10G monofilament. Usually diabetic যে neuropathy হয় এটা কি motor usually নাকি sensory? সেন্সরি। More commonly Sensory. it's sensory neuropathy. So patienটের sensation কমে যাবে এবং তার যদি ankle jerk করো, ankle jerk will be diminished or absent. Easy question. Amitriptyline TCA. Yes, Amitriptyline amitriptyline, such as TCA, GABA, pregabalin, yes, gabapentin, even you can use duloxetine. সেগুলো হলো কমন ড্রাগ। এটাকে আমরা একটার পর একটা ইউজ করবো নাকি আমরা কম্বিনেশন দিতে পারবো? একটার পর একটা। একটার পর একটা। So just switch, never add, always switch, never add, just like the neurology system. কখনোই এগুলা কম্বিনেশন দেওয়া যাবে না, মানে অ্যাকর্ডিং টু নাইস। ফার্স্ট লাইন সিঙ্গেল বেস্ট হলে এমিট্রিপটাইলিন দেবো। Yes, first line single best হলে amitriptyline, yes, go for that. Except in patients who have amitriptyline কখন দিব না? If the patient is BPH like and glaucoma. 65 years, the patient has glaucoma, the patient has BPH-like features, the patient has constipation, something like that. মানে যেগুলা ধরো atropine-like effect করতে পারে এবং atropine-like effect করলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে, then avoid amitriptyline. তখন আমরা pregabalin অথবা gabapentin-এ যাব। ভাইয়া বাকি তিনটে ড্রাগস কিভাবে কাজ করে? কোনটা? এই যে প্রিগাবালিন, ডুলক্স। এরা তো হলো নিউরোমডুলেশন, মানে পেইন মডুলেশন যে ফাইবার গুলো আছে সেখানে নিউরোট্রান্সমিটার লেভেল চেঞ্জ করে দেয়। যেমন প্রিগাবালিন, গাবাপেন্টিন, দোজ আর গাবা অ্যাগনিস্ট, হুইচ ইজ লাইক দ্য ইনহিবিটরি neurotransmitter acting in the central nervous system. আমাদের নিউরোপ্যাথির পার্সপেক্টিভে they will act in the spinal cord and decrease the pain sensation. পেইন মডুলেশন যেটা হবে সেটার মডুলেশন কমায় দিবে because they are inhibitory GABA A receptor agonist, so inhibition করবে, so nerve sensationটাকে ওভারঅল কমায় দিবে। আর duloxetine different, it is SNRI, selective norepinephrine, serotonin norepinephrine reuptake inhibitor. So এটাও বলা হয় peripheral nervous system এ পেইন সেন্সেশনটাকে ট্রান্সমিশন হয়, নিউরোট্রান্সমিশনটাকে স্লো ডাউন করে দিবে as far as I remember. আচ্ছা ভাইয়া। Okay. খাওয়ার পরে ব্লোটিং হচ্ছে, পেট ভরে যাচ্ছে খুব দ্রুত, বমি করতেছে ডায়াবেটিক পেশেন্ট, সো হোয়াট কমপ্লিকেশন হ্যাজ ডেভেলপড? ডায়াবেটিক গ্যাস, প্যারাসিস। সো যখনই ডায়াবেটিস ফর যদি লং টার্ম ডায়াবেটিস থাকে, সো তখন আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্টেরিক নার্ভাস সিস্টেমের যে নার্ভ ফাইবার গুলো আছে সেগুলো ড্যামেজ হয়, সো তখন পেরিস্টালসিস ডিক্রিজড হয়। সো পেরিস্টালসিস ডিক্রিজ হওয়া মানে হলো খাবার অল্প খাবো, জমে থাকবে, আগাবে না। যদি না আগায়, স্টমাকে যদি জমা হয়ে থাকে তখন কি হবে? ব্লোটিং হবে, ভমিটিং হবে, এবং প্রপারলি ব্লাড সুগারটা মেনটেন হবে না, কারণ আমার যদি খাবার মুভ না করে তাহলে তো ডাইজেশন অ্যাবজর্পশনটাও ঠিক মতো হবে না। সো দেয়ার উইল বি ইরেটিক ব্লাড সুগার লেভেল। কোলনে যদি আটকে থাকে তখন হবে কনস্টিপেশন। সো এই যে এইগুলো এখানে ফিচার দেওয়া আছে যে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অটোমেটিক নিউরোপ্যাথি যে হয়, জিআই ফিচার কি? গ্যাস্ট্রোপ্যারাসিস একটা, and you can also have chronic diarrhea, যে নকটার্নাল ডায়রিয়া বলে, ইভেন জার্ডের রিস্ক বাড়ে। তো এখন এই পেশেন্টের কি হয়েছে? দ্য পেশেন্ট ডেভেলপ গ্যাস্ট্রোপ্যারাসিস। আমি কি দেব? হোয়াটস দ্য ড্রাগ? Domperidone, yes, omidone tablet দিয়ে দিব, অথবা metoclopramide, অথবা even you can also use erythromycin. All of those are prokinetic agents. Case study 34.
This is a case especially for Prangon. Let's see what he says. ল্যাডা Why do you think it's LADA? অটোইমিউন What is the Graves. autoimmune? মানে Graves. গ্রেভস আছে এখানে Yes. আর 33 ইয়ার্স ওল্ড যেহেতু So যেহেতু গ্রেভস আছে তার মানে তার অটোইমিউন হিস্ট্রি আছে, সো কুড বি অ্যান অটোইমিউন ডায়াবেটিস। অটোইমিউন ডায়াবেটিস যখন একটু লেটার স্টেজে হয়, আফটার 25 ইয়ার্স হয় অটোইমিউন ডায়াবেটিস, তখন আমরা সেটাকে বলি ল্যাডা, latent or late autoimmune diabetes of the adult, LADA. So late or latent autoimmune diabetes of adulthood. So late version of type 1. Type 1 diabetes যখন adult এ হবে, I mean after 25 years এ হবে, then the diagnosis is LADA. এখানে আমরা কি টেস্ট করে কনফার্ম করতে পারি? We can test for অ্যান্টিবডি antibodies. কি অ্যান্টিবডিজ দেখবো এখানে? anti-GAD, ইনসুলিন anti-insulin, anti islet cell হলো IL-2 islet cell বলে না, মানে islet cell বলতে পারো, বাট এটা বলে IA2 anti-IA2 অ্যান্টিবডিজ, আর অ্যান্টি জিঙ্ক রিসেপ্টর অ্যান্টিবডিজ, জিঙ্ক রিসেপ্টর অ্যান্টিবডিজ। আমাদের প্রথম তিনটে হলো কমনলি এটা হলো অ্যান্টিবডি প্যানেল হিসেবে করে। তো এই অ্যান্টিবডি গুলা 2টা বা 3টা আমরা পজিটিভ পাবো, যত বেশি পজিটিভ পাবো আমরা তত কনফার্ম হবো যে এটা ল্যাডা। সো ল্যাডা যেহেতু স্লো প্রসেস, এই জন্য এটা ডিলেড প্রেজেন্টেশন হয়। ইনিশিয়ালি গো ফর oral sulfonylurea and then ultimately the patient will require insulin as the treatment. LADA. Type 2 এর early versionটা কি ছিল? Type 2 যখন early হয় then is MODY. MODYর একটা নাম ডেভিডসন এটা খুব বেশি ইউজ করে, monogenic diabetes. Monogenic diabetes মানে হলো এখানে একটা সিঙ্গেল জিন ডিফেক্টের জন্য হয়। মনোজেনিক মানে মনো মানে সিঙ্গেল, জেনিক মানে জিন। যখন সিঙ্গেল জিন ডিফেক্টের জন্য ডায়াবেটিস হবে সেটাকে বলা হয় মনোজেনিক ডায়াবেটিস অর মডি। এবং আমরা পড়েছিলাম যে মডির কমনেস্ট যে জিন, কমনেস্ট জিনটা হলো HNF1 alpha. That is the commonest gene in the MODY. আরো আছে MODY 3S, আরো আছে গ্লুকাইনেজ, HNF বিটা। যদি HNF বিটা পজিটিভ হয়, that is rare. Sorry, it's in beta lexi. Beta positive, then the patient can also have some renal defect. আমি পরে দেখবো এটা। Now ল্যাডা পড়ে ফেললাম। Now this is time for a short break. তারপর কিছুটা ডেভিডসন রিভিউ করবো। কেস এখানেই শেষ, কেস ওভার। So let's start at 11:10 maybe, 5 মিনিট ব্রেক নেই।
আমরা আবার শুরু করি, একটু ডেভিডসন কিছু রিভিউ করি। সো first of all, clinical examination in a diabetes patient or suspected diabetes patient. Type 1 diabetes মানে হলো ওয়েট লস হবে। কেন ওয়েট লস হবে? কারণ যেহেতু এখানে অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, অনেক বেশি ক্যাটাবলিজম হয়। ইনসুলিন হলো একটা অ্যানাবলিক হরমোন, আর এখানে ইনসুলিন না থাকার কারণে অনেক বেশি ক্যাটাবলিজম হয়, অনেক বেশি ওয়েট লস হয় এবং ডিকে এর রিস্ক অনেক বেশি থাকে। একটা পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, তার ক্যান্ডিডিয়াসিস আছে, which drug class should you avoid in this patient? empagliflozin. Yes, avoid SGLT2 inhibitors such as empagliflozin. Diabetic patient with features of dehydration, what diagnosis should you consider? DKA. DKA number 1, number 2, HS, Yes. hyperosmolar hyperglycemic state, previously known as HONK. Cosmal breathing কেমন হবে দেখতে? Deep and rapid. Deep but rapid breathing due to the acidosis. এবং এই ব্রিদিং এর স্মেলটা কেমন হবে? Sweety. সুইট। তো ফিটিড হতে পারে, আবার সুইট অ্যাসিটোন স্মেল থাকতে পারে, অ্যাসিটোন স্মেল। তারপরে হাতের মধ্যে প্রেয়ার সাইন দেখছে। প্রেয়ার সাইন মানে হলো যে হাতের যে জয়েন্ট গুলো আছে, অনেক সময় দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে তাদের জয়েন্ট বা আশপাশে যে লিগামেন্ট গুলো আছে সেই লিগামেন্টস অনেক সময় থিকেনিং এন্ড নোডুলস হতে পারে। তো তখন তাদের ফিঙ্গার কন্ট্রাকচার হতে পারে। দ্যাটস ওয়াই প্রেয়ার সাইন করলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা মোবিলিটি ইস্যু আছে কিনা। ইম্পর্টেন্ট, যাদের লং টার্ম আছে ডায়াবেটিস তাদের জন্য ইম্পর্টেন্ট। সরি, ক্যান্সেল। স্কিন, স্কিনে ডায়াবেটিক পেশেন্টের স্কিনে অটোনমিক নিউরোপ্যাথির ফিচার পেতে পারি। ফর এক্সাম্পল vitiligo autoimmune feature as part of type 1 diabetes mellitus, কারণ আমরা জানি যে vitiligo কিন্তু autoimmune polyendocrine syndrome type 1 এবং type 2 দুটাতেই হতে পারে। বুলা ফর্মেশন তার মানে হলো এখানে ডায়াবেটিক ফুট হয়ে যাচ্ছে, ডায়াবেটিক ফুট বা আদার কন্ডিশনে বুলা ফর্মেশন হয়, সিমিলার পিগমেন্টেশন হতে পারে, এগুলো রেয়ার কন্ডিশনস। একান্থোসিস নাইগ্রিকান্স ডেসক্রিপশন দাও তো, কেমন হবে দেখতে এটা? Those are thickening of skin এবং অ্যাপিয়ারেন্সটা কিসের মতো লাগবে? থিকেনিং ভেলভেটি। Sorry guys, আমার নেটওয়ার্ক চলে গেছিল। It came back. তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? Can you see the screen? Can you see the screen? Anyone? জি ভাইয়া। Okay. So বলছিলাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স পার্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম, স্কিনটা থিকেন্ড হবে, ভেলভেটি লাইক টেক্সচার থাকবে, খুবই সুন্দর একটা টেক্সচার থাকবে, বাট আনকমফোর্টেবল, পেশেন্টের জন্য আনকমফোর্টেবল, জায়গাটা ইচি হয়। এটা এক্সিলাতে হতে পারে, নেকে মোস্ট কমনলি হয়। একান্থোসিস নিগ্রিকান্সের আরো দুই একটা কজ বলো তো, আর কোন কোন কন্ডিশনে হতে পারে? থাইরয়েড ডিজিজ থাকবে। ওকে ওকে, রেয়ার কজ, মোর কমন, মোর ইম্পর্টেন্ট কজ, কোন ক্যান্সারে হতে পারে। কার্সিনোমা স্টমাক। ইয়েস, জিআই কার্সিনোমা সাচ এস কার্সিনোমা স্টমাক কিন্তু এরকম হতে পারে। আর এমনিতে পার্ট অফ ডায়াবেটিস না থাকলেও হতে পারে, যাদের ওবেস
ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে, ডায়াবেটিস না থাকলেও পেশেন্টের এমনিতেই হতে পারে। ফর এক্সাম্পল ফিমেল পেশেন্টের যখন এরকম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স থাকে, ইউ কনসিডার ওয়ান কমন ডায়াগনোসিস, দ্যাট ইজ in a female patient this could be the patient may have PCOS এর একটা ফিচার হলো অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। থাইরয়েড দেখবো আমরা, বলেছিলাম একটু আগে একটা ডায়াগনোসিস ছিল যেমন ল্যাডা। সো ল্যাডা ডায়াগনোসিস বা টাইপ 1 ডায়াবেটিস যখন আমরা ডায়াগনোসিস করে ফেলবো, তখন আমাকে অন্যান্য অর্গানস খুঁজতে হবে। আমাকে খুঁজতে হবে থাইরয়েডে কোনো প্রবলেম আছে কিনা, আমাকে খুঁজতে হবে পেশেন্টের জিআইটিতে আমরা খুঁজবো সেলিয়াক ডিজিজ আছে কিনা, 1, পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে কিনা, 2। সো দোজ অটোইমিউন কন্ডিশন হ্যাপেন্স টুগেদার। ঠিক আছে, যখন আমরা একটা অটোইমিউন কন্ডিশন ডায়াগনোসিস করব যেমন টাইপ 1, তখন অন্যান্য অটোইমিউন সার্চ করবো। তার মধ্যে কমনেস্ট হলো থাইরয়েড ডিজিজ, সেটা হতে পারে গ্রেভস ডিজিজ, হতে পারে হাশিমোটো, বিকজ দুইটাই হলো অটোইমিউন থাইরয়েড ডিজিজ। ক্যারোটিড পালস দেখবো, যাদের ডায়াবেটিস আছে তাদের ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়। হোয়াট আর দ্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস? সেরেব্রালার ইনফাকশন হতে পারে, মানে ব্রেইনে হলো স্ট্রোক এন্ড টিআই, গুড। হার্টে হলো এমআই, পেরিফেরাল ভেসেলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। সো এখানে ক্যারোটিড পালস যে পালসেশন কম থাকতে পারে অ্যাজ পার্ট অফ দ্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পালসেশন দেখা যাবে যে এখানে পালসেশন উইক থাকতে পারে, ক্যারোটিড ব্রুই থাকতে পারে বিকজ অফ স্টেনোসিস। দোজ আর অল ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আমরা একটা কন্ডিশন পড়েছিলাম আইএফজি, আরেকটা পড়েছিলাম আইজিটি। কোনটাতে মোর রিস্ক অফ ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়? আইজিটি। রিমেম্বার, যদি আইজিটি থাকে তার মানে পেশেন্টের স্ট্রোক রিস্ক, পেশেন্টের এমআই রিস্ক কিন্তু বেড়ে যায়। xanthelasma could be a part of metabolic syndrome, তাই না? মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হিসেবে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং ডায়াবেটিস হয়, এবং তখন আমরা দেখতে পাই যে লিপিড লেভেল বেড়ে যায়। ফর এক্সাম্পল টিজি বেড়ে যায়, এইচডিএল কমে যায়। সো মেটাবলিক সিনড্রোমের পার্ট হিসেবে আমরা দেখতে পারি পেশেন্টের হয়তো xanthelasma থাকতে পারে। মেটাবলিক সিনড্রোমে আর কি কি অর্গান ইনভলভ হয় মনে আছে? হাইপারটেনশন, ওকে, হতে পারে। গুড গুড গুড। হাইপারগ্লাইসেমিয়া, ইয়েস, অবভিয়াসলি। লিভারে কোনো চেঞ্জ হতে পারে, ফ্যাটি চেঞ্জ, non-alcoholic, আর ফিমেলদের ক্ষেত্রে কি থাকবে ওভারিতে? পিকস। আর ওভারঅল সবারই ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে পারে। দোজ আর পার্ট অফ দ্য মেটাবলিক সিনড্রোম। ডায়াবেটিস অটোনমিক নিউরোপ্যাথি করে, সো ইট ড্যামেজেস দ্য অটোনমিক ফাইবারস স্পেশালি, আবার নর্মাল ক্রেনিয়াল নার্ভ ফাইবার গুলো ড্যামেজ করতে পারে। সো ক্রেনিয়াল নার্ভ পলসি করে, ফর এক্সাম্পল থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি করে। এটা একটা স্পেসিফিক ইন্টারেস্টিং ফাইন্ডিং, আমরা ডিসকাস করি, আমরা আগেও বলেছিলাম, বাট লেটস রিডিসকাস ইট বিকজ সো হাই yield. Go for paint. আজকে তো একবারও পেইন্ট ইউজ করি নাই, I was missing it. তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তো আমরা একটু নিউরো ব্যাকগ্রাউন্ড ডিসকাস করব। সো দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ 3 লেশন। আর আমার এই কলম কেন? So cranial nerve 3 lesion in diabetes versus in compressive cause. Cranial nerve 3 দুই একটা ব্যাকগ্রাউন্ড অ্যানাটমি বলি। Cranial nerve 3 একটা মিক্স নার্ভ। এখানে মোটর ফাইবার আছে যেগুলো হলো সোমাটিক, সো এগুলো হলো সোমাটিক মোটর ফাইবার। কিছু ফাইবার আছে যেগুলো বাইরের দিক থাকে, আমি একটু অন্যভাবে আঁকি। কিছু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকে, সেগুলো থাকে বাইরের দিকে। সো দোজ আর প্যারাসিম্প্যাথেটিক। সো ক্রেনিয়াল নার্ভ যদি ক্রস সেকশন করি আমরা দেখবো যে বাইরের দিকে আছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, ভিতরের দিকে আছে সোমাটিক ফাইবার। যখন ডায়াবেটিস হয় তখন দেখা যায় নার্ভের যে সেন্টারটা আছে, সেন্টারটা ক্ষয়ে যায়।
সেন্টারে ইনফ্রাকশন হয় এবং নার্ভের সেন্টারটা বা সোমাটিক ফাইবার যেগুলো আছে সেগুলা ড্যামেজ হয়। এখন সোমাটিক ফাইবার কাকে সাপ্লাই দেয়? দে সাপ্লাই দ্য ইওএম অর এক্সট্রা অকুলার মাসল, তাই না? এক্সট্রা অকুলার মাসল যদি সাপ্লাই দেয় তখন পেশেন্টের কি হতে পারে? যে ডায়াবেটিস mellitus পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ টসিস অ্যান্ড diplopia. Tosis হবে ডিউ টু levator palpebral superioris lesion, diplopia হবে ডিউ টু lesion of the muscle, মানে মাসল যেগুলো আছে medial rectus muscle and other muscles. কমনলি তো বেশিরভাগ মাসলই 3 দেওয়া যায়, তাই না? শুধুমাত্র ল্যাটারাল রেক্টাসটা যাবে 6 দিয়ে এবং সুপিরিয়র অবলিকটা যাবে 4 দিয়ে। আদার দেন দিস বাকি সব মাসল হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ। সো ডায়াবেটিক পেশেন্টের যদি থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি হয় তার প্রেজেন্টেশন হবে ডিপ্লোপিয়া অ্যান্ড টসিস। তার পিউপিল কেমন হবে এখন বলো আমাকে বুদ্ধি করে। হোয়াট ইজ আ পিউপিল ইন ডায়াবেটিক পেশেন্টস? ইউজুয়ালি mydriasis or meiosis on normal? Are you sure? এখানে কি প্যারাসিম্প্যাথেটিক ফাইবার লেশন হয় কি হয় না? প্যারাসিম্প্যাথেটিক লেশন হয় না, নরমাল Usually, মানে in the early stages. So in the early stages, the pupil is normal size, does not have the mydriasis. Even পেশেন্টের পিউপিল মাইড্রিয়াটিকে রেসপন্স করে না। যখন ডায়াবেটিস হয় তাকে যদি মাইড্রিয়াটিক দাও তখন তার চোখের মনি ফুলবে না। আমরা টিপিক্যালি দেখি পেশেন্টকে যখন আই এক্সামিন করতে যাই। সো পিউপিল ইজ স্মল। এই জন্য বলা হয় ডায়াবেটিক পেশেন্ট হ্যাজ এ থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসি দ্যাট ইজ পিউপিল sparing. Pupil sparing third cranial palsy হয় in patients with diabetes. Compare করি with compressive lesions. Compressive lesion কি হতে পারে? It could be a tumor, it could be an aneurysm. যখন টিউমার বা অ্যানিউরিজম হয় তখন বাইরের দিকে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, সেন্ট্রালি হলো সোমাটিক ফাইবার। সোমাটিক প্যারাসিম্প্যাথেটিক। যখন টিউমার হবে বা অ্যানিউরিজম হবে তখন চাপটা আসবে বাইরে থেকে, বহিঃশত্রু চাপ দিবে। সো সবার আগে কোন ফাইবার গুলা যাবে? প্যারাসিম্প্যাথেটিক। সো সবার আগে আমার কোথায় চেঞ্জ হবে? মাসল অর পিউপিল? পিউপিলে চেঞ্জ হবে। সবার আগে আমি কি দেখবো? আই উইল হ্যাভ mydriasis even before ophthalmoplegia. Ophthalmoplegiaর আগেই পিউপিল ফুলে যাবে। এই জন্য নিউরোসার্জনস অলওয়েজ সবার আগে যে জিনিসটা দেখে সেটা হলো দ্য সাইজ অফ দ্য পিউপিল। এটা পেশেন্টের ধরো একটা ব্রেনে হ্যামারেজ হয়েছে, তার পিউপিল যদি ডাইলেটেড হয়ে যায় হঠাৎ করে, ইউনিল্যাটারাল ডাইলেশন অফ পিউপিল, ইউনিল্যাটারাল পিউপিলারি ডাইলেশন, হোয়াট ইজ দ্য কন্ডিশন? হ্যামারেজ ছিল ব্রেইনে, এখন তার পিউপিল ডাইলেশন হয়ে যাচ্ছে যে কোনো এক সাইডে। হোয়াটস গোয়িং অন বলো তো? পড়িয়েছি তোমাদেরকে এটা। দেয়ার ইজ হার্নিয়েশন গোয়িং অন। আঙ্কাল হার্নিয়েশন? ইয়েস, হার্নিয়েশন অফ আঙ্কাস। আঙ্কাস হার্নিয়েট করে থার্ড নার্ভে চাপ দিচ্ছে, এই জন্যই পিউপিল ডাইলেট করে যাচ্ছে। সো নাও দ্যাট ইজ ডেঞ্জারাস, গো ফর সার্জারি ইমিডিয়েটলি। এখন তুমি বলতে পারো যে ভাই এই লেশন গুলা যদি অ্যাডভান্স হয় তখন কি অপথ্যালমোপ্লেজিয়া করবে কিনা? ইয়েস, অবশ্যই করবে, কিন্তু আর্লি ফিচার হলো compressive lesion means mydriasis. Non-compressive lesions such as diabetes, non-mydriatic মানে pupil sparing, usually pupil spare করবে, rather পেশেন্টের টসিস হবে, ডিপ্লোপিয়া হবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। Any questions from anyone regarding this? বুঝতে পারছো কিনা জিনিসটা সবাই? সো ডায়াবেটিস চোখের মনি কেমন থাকবে? কনস্ট্রিক্টেড থাকবে। আর যদি কম্প্রেসিভ লেশন হয় দেন ডাইলেটেড হবে। Yes, that is the simple thing. So 3 পলসি হতে পারে, আরো হতে পারে 7 and even 4. আইস, এখানে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ফান্ডোস্কোপি, এবং ফান্ডোস্কোপিতে আমরা অনেকগুলো ফাইন্ডিংস পাই। আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্ট ইনিশিয়ালি যে স্টেজে থাকে যেটা বলে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, পরবর্তী সময়ে যাবে প্রলিফারেটিভ
ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রলিফারেটিভ মানে হলো এখানে ভেসেল প্রলিফারেশন হবে, যেটাকে আমরা বলি নিওভাস্কুলারাইজেশন, মানে নতুন নতুন ভেসেল দেখবো। আর নন প্রলিফারেটিভ সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আরেকটা নাম। এখানে আমরা সবচেয়ে বেশি যেটা দেখি কমনলি সেটা হলো হার্ড এক্সুডেট, হার্ড ইন ডায়াবেটিস, এভাবে মনে রাখবা, হার্ডিএম, হার্ড-এম, হার্ড ইন ডায়াবেটিস mellitus। আর সফট এক্সুডেটও পাওয়া যেতে পারে, বাট সফট ইজ মোর ক্লাসিক ফর হাইপারটেনশন। হাইপারটেনশন। তাহলে এখানে ডায়াবেটিক পেশেন্টে আমরা এনপিডিআর যেটা আছে নন প্রলিফারেটিভ, সেখানে পাবো হার্ড এক্সুডেট, সেখানে পাবো আমরা মাইক্রো অ্যানিউরিজম, এটা কানেকশন বলা হয় ডট হেমোরেজ। সো হার্ড এক্সুডেট, মাইক্রো অ্যানিউরিজম, ডট হেমোরেজ, এন্ড দেন নিওভাস্কুলারাইজেশন। তোমরা একটা কাজ করবা, আমার যে মেডস্পার্কেল গ্রুপ আছে সেখানে দেখবা একটা পিন পোস্ট আছে বা একটা হ্যাশট্যাগ আছে, সেটা হলো ফান্ডোস্কোপি হ্যাশট্যাগ। তোমরা আমার গ্রুপে গিয়ে মেডস্পার্কেলে গিয়ে ফান্ডোস্কোপি হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করো, তাহলে কমন যে ফান্ডোস্কোপিক যে অ্যাপিয়ারেন্স গুলো আছে বিভিন্ন ডিজিজের, সেগুলো কিন্তু মাল্টিপল এমসিকিউ স্টাইল কোয়েশ্চেন আছে এখানে, তো ওখান থেকে দেখে নিবা এটা, ঠিক আছে? মেডস্পার্কেল গ্রুপে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে ফান্ডোস্কোপি এই টপিকটা সার্চ করবা, সেখানে সবগুলো ফান্ডোস্কোপি একসাথে চলে আসবে। সো দ্যাট উইল বি গুড রিভিউ। এখানে কিন্তু নন প্রলিফারেটিভ এবং প্রলিফারেটিভ ডিআর সবগুলো দেয়া আছে। সো লেগসে আমরা দেখবো ফিচার্স অফ পেরিফেরাল নিউরোপ্যাথি। ইউজুয়ালি নিউরোপ্যাথি ইজ মোটর অর সেন্সরি? সেন্সরি। সেন্সরি। তবে মোটর নিউরোপ্যাথি হতে পারে, যদি মোটর নিউরোপ্যাথি হয় সেটাকে ইউজুয়ালি বলা মানে প্রক্সিমালি হয়, যেটাকে বলা ডায়াবেটিক মায়োট্রফি। সো এটা হলো প্রক্সিমাল ভ্যারিয়েন্ট অফ মোটর নিউরোপ্যাথি ইন ডায়াবেটিস। তখন মাসল ওয়েস্টিং হয়, ইউজুয়ালি ধরো লেগের যে প্রক্সিমাল মাসল গ্লুটিয়াস বা তোমার কোয়াড্রিসেপস মাসল গুলা অ্যাট্রফি হয়। And ফিটে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো টু আইডেন্টিফাই নিউরোপ্যাথি। সো আমরা 10G মনোফিলামেন্ট ইউজ করব, এবং নিউরোপ্যাথি থাকলে একটা পর্যায়ে গিয়ে পেশেন্টের ফুট আলসার ডেভেলপ করে, যেসব জায়গায় ধরো মানে তোমার ওয়েট ট্রান্সমিশন হয় সেখানে গুলাতে হবে। কি বলছিল? আর যাদের ক্রনিক ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে তাদের জয়েন্ট মুভমেন্ট সেন্সেশন থাকে না, তখন আস্তে আস্তে জয়েন্ট ডিস্ট্রাকশন হয়, তখন এটাকে বলে শার্কোট নিউরো আর্থ্রোপ্যাথি। তো এখন 11:30 বেজে গেছে, সো লেটস কল ইট এ ডে। আমরা কালকে আবার কিছু ডেভিডসন রিভিউ করব। ওকে, এনি কোয়েশ্চেনস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো কোয়েশ্চেনস আই হোপ। আমরা কালকে আবার 10টার দিকে শুরু করব, এবং সেখানে আমরা মেইনলি ডেভিডসনটা রিভিউ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। সালাম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।